হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান সাজেশন অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা অনায়াসে প্রত্যেকে 25-25 পাবে। তাই আর দেরি না করে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকেই দেখো, তোমাদেরই কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, কারণ 25-25 তোমাদের প্রত্যেককেই পেতে হবে। ওকে, আজকে যে বাজারে আমার ভিডিওটা দেখছো তাদের তো পেতেই হবে। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে আলো। আলো থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। এর পরের চ্যাপ্টার হচ্ছে চুম্বক। চুম্বক থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। আমি শুধুমাত্র কি কি চ্যাপ্টার হবে একবার সিলেবাসটা ঝট করে বলে দিচ্ছি। তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এটা সিলেবাস। যদি কারো এক্সট্রা কোনো কিছু থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই চ্যাপ্টারের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো আলাদা করে, আলাদা ভিডিও বানিয়ে। ওকে, তাই যেগুলো আমি এখন দিচ্ছি এগুলো বেশিরভাগ স্কুলের সিলেবাস আছে বলে এগুলো করে নাও। যদি এক্সট্রা কোনো চ্যাপ্টার থাকে বারবার করে বলছি কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ওকে, এর পরের চ্যাপ্টার হচ্ছে তড়িৎ। তড়িৎ থেকেও প্রশ্ন থাকবে। তারপরের চ্যাপ্টার পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। তারপরের চ্যাপ্টার হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। ঠিক আছে, তো এই করে অধ্যায় তোমাদের কিন্তু বেশিরভাগ স্কুলের পরীক্ষাতে হবে। তাই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও কি কি করতে হবে। প্রথমে দেখবে আলো থেকে, ঘষা কাচ হলো কি মাধ্যম? পেন দিয়ে উত্তর দাগানো আছে। ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাচ। ওকে, তারপর অপ্রভ বস্তুটি কোনটি? অপশন হবে চাঁদ। চাঁদ হচ্ছে একটি অপ্রভ বস্তু। আমি যেগুলো বলছি ভালো করে করবে, প্রত্যেকেই 25-25 অনায়াসেই পেতে পারবে। ছায়া পড়ার কারণ কি? ছায়া পড়ার কারণ হচ্ছে আলো সরল রেখায় চলাচল করার ধর্মের জন্য। ঠিক আছে, মনে রাখবে। তারপরে প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটা যদি বড় করা হয় তাহলে প্রতিকৃতির প্রকৃতি কিরকম হবে? উত্তর আরো অস্পষ্ট হবে। তারপরে প্রশ্ন, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো ড্যাশ। উত্তর আয়না। আয়নায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, মনে রাখবে। তারপরে প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত? উত্তর দেখে নাও, উত্তর হলো 0 ডিগ্রি। ওকে, এরকম করে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হবে। তারপরে প্রশ্ন, নিচের কোন শব্দটিকে সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটি অর্থযুক্ত শব্দ হবে? এই অপশনগুলোর মধ্যে কোনটা? উত্তর হবে AM। উত্তর তো টিক দেওয়াই রয়েছে, দেখে নিও। এরপরে প্রশ্ন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর ড্যাশ প্রাকৃতিক ঘটনার জন্য ঘটে? কি না বিচ্ছুরণের জন্য ঘটে? ওকে, তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম। সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো কোনটি? কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না, সেটি হচ্ছে ও। ওকে, মনে রাখবে, ওর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। তারপরে প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উত্তর দেখে নাও, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্স রে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর বিজ্ঞানী রন্টজেন। তারপরে প্রশ্ন, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর ঘষা কাচ। ওকে, তারপরে প্রশ্ন, ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? উত্তর প্রচ্ছায়া। তারপরে প্রশ্ন, কোনো আলোকরশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর দেখে নাও, উত্তর হবে 0 ডিগ্রি। তারপরে প্রশ্ন, আলোর প্রতিসরণের ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। উত্তর দেখে নাও, ওপর থেকে দেখলে জল ভর্তি পাত্রে তলদেশ উপরে উঠে আসা, এটাই হচ্ছে একটা ঘটনা। তারপরে প্রশ্ন, বর্ণালীর 7টি রঙের নাম লেখো, অথবা সূর্যের আলোর মধ্যে থাকা 7টি রঙের আলোগুলো কি কি? উত্তর দেখে নাও, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল অর্থাৎ বেনিয়া সহ কলা, মনে রাখবে। তারপরে প্রশ্ন, রংধনুর প্রান্তিক অর্থাৎ প্রথম ও শেষ বর্ণ দুটো কি কি? পরীক্ষায় এটা ভীষণ দেয় প্রশ্নটি, যে রংধনু রঙগুলোর মধ্যে প্রথম ও শেষ বর্ণ দুটো কি কি? উত্তর দেখে নাও, উত্তর বেগুনি ও লাল। আমাদের চামড়ার নিচে যে রঞ্জক থাকে তার নাম কি? অথবা আমাদের চামড়ায় উপস্থিত যে রঞ্জক সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় সেই রঞ্জকটার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর মেলানিন, মনে রাখবে। বড় প্রশ্নের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য করবে। সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যে পার্থক্য করবে। বড় প্রশ্নের জন্য বর্ণালী কাকে বলে? বর্ণালী কত প্রকার ও কি কি? সংজ্ঞা লেখো বিশুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী। পুরো উত্তর তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে আনসারটা নিয়ে নেবে। ওকে,
এরপরে প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণ হয় কেন? প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটানো সম্ভব তা চিত্র সহ ব্যাখ্যা করো। দেখতে পেলে উত্তরটা? এর বাকি উত্তরটা দেখে নাও। ডান দিকে দেখো, সুন্দর একটা ছবির মাধ্যমে পুরো আনসারটা দেওয়া রয়েছে, এভাবেই করার চেষ্টা করবে। ওকে, উত্তরটা আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা চেষ্টা করবে নিজেরা বাড়িতে করে নেওয়ার। তারপরে প্রশ্ন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? দেখে নাও উত্তরটা। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, অন্ধকারের ঘরে টর্চ জ্বালালে দেয়ালে যেখানে আলো পড়ে ওই আলোকপথে স্বচ্ছ প্লাস্টিকের বোতলে একটি বোতল জল রাখলে দেয়ালের জল অন্য জায়গায় আলো পড়ে, কেন এরকম হয় তা লেখো। ভালো করে করবে। প্রতিবিম্ব কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? উদাহরণ দাও। খুব ভালো করে করবে, ঠিক আছে? আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি এগুলো মন দিয়ে করবে, কমন প্রত্যেকেই পাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। প্রতিফলনের সূত্রগুলি লেখো, করবে। সূচি ছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে দেওয়া 6টা পয়েন্টের মধ্যে যে কোনো 4টে তোমরা করবে। সপ্রভ বস্তু অপ্রভ বস্তু বলতে কি বোঝো? উদাহরণ সহ করবে। তো আলো থেকে এই প্রশ্নগুলো করো, এর মধ্যেই কমন পাবে। ওকে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। চলো নেক্সট চ্যাপ্টার, চুম্বক। দেখে নাও চুম্বক থেকে কি কি করবে। চুম্বক চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, চুম্বক মেরু বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, চুম্বক অক্ষ চুম্বক মধ্যতল কি? চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝো? উদাসীন অঞ্চল ও উদাসীন রেখা বলতে কি বোঝো? চুম্বক আবেশ বলতে কি বোঝো? তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। ওকে, নৌকম্পাস ব্যবহার, ঠিক আছে? ভালো করে করবে। প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য করবে। একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে সেটির চুম্বক দৈর্ঘ্য কত হবে? অঙ্কটা ভালো করে দেখবে, অনেক সময় এই চ্যাপ্টার থেকে অঙ্কও দেয়। একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তার জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রতিটি মেরুপ্রান্ত থেকে কত ভিতরে আছে? করবে, ঠিক আছে? লোডস্টোন কি চুম্বক? লোডস্টোন বলা হয় প্রাকৃতিক চুম্বককে, মনে রাখবে। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি সবথেকে কোথায়? উত্তর, দু প্রান্তের কাছাকাছি। মেরুজ্যোতির কারণটা কি? কারণ এটাই, পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাবের জন্যই হয়েছে মেরুজ্যোতি। ম্যাগনেট কথাটি এসেছে কোন খনিজ পদার্থ থেকে? উত্তর হচ্ছে ম্যাগনেটাইট থেকে, ঠিক আছে? অথবা প্রাকৃতিক চুম্বক পাথরের নাম কি? উত্তর ম্যাগনেটাইট, মনে রাখবে। ড্যাশ চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই, কোন চুম্বকের? না প্রাকৃতিক চুম্বকের কোনো আকার নেই, ঠিক আছে? চুম্বক কম্পাসের অপর নাম ড্যাশ যন্ত্র? উত্তর, দিকদর্শন বা দিক নির্দেশক যন্ত্র। তারপরে প্রশ্ন, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলে? তাকে বলে উদাসীন অঞ্চল, ঠিক আছে? দেখো তার প্রশ্ন, কৃত্রিম চুম্বক প্রথম আবিষ্কৃত হয় কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চীনে। ইউ আকৃতির চুম্বককে কি চুম্বক বলে? অশ্বক্ষুর আকৃতির চুম্বক বলা হয়। চুম্বকের দুটি মেরুর মধ্যেকার দূরত্বকে কি বলে? চুম্বক দৈর্ঘ্য বলে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায়? উত্তর, চুম্বক বলরেখা। তারপরের প্রশ্ন, দুটো চুম্বক পদার্থের নাম লেখো। উত্তর কি? লোহা নিকেল। তারপরে প্রশ্ন, কৃত্রিম চুম্বকের মেরু সংখ্যা কটি? উত্তর, 2টি। তারপরে প্রশ্ন, চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? উত্তর, 2টি মেরুতে। তারপরে প্রশ্ন, চুম্বকের আকর্ষণ বল কোন অঞ্চলে থাকে না বা আকর্ষণ বল কোথায় সবথেকে কম? উত্তর, উদাসীন অঞ্চলে। একটি চুম্বকের সমান 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? উত্তর দেখে নাও, 5 × 2 = 10টি মেরু তৈরি হবে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, নৌকম্পাস কোথায় ব্যবহৃত হয়? উত্তর দেখে নাও, সমুদ্রগামী জাহাজে, বিমানে ও মরুভূমিতে। তাহলে মরুভূমিতে, সমুদ্রগামী জাহাজ ও বিমানে কিন্তু নৌকম্পাস ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, এটিএম কথাটির সম্পূর্ণ অর্থ কি? উত্তর দেখে নাও, অটোমেটেড টেলার মেশিন। 2টি প্রাণীর নাম লেখো যাদের দেহে চুম্বক ধর্ম অস্তিত্ব লক্ষ্য করা যায়। উত্তর দেখে নাও, পায়রা ও শামুক। তারপরের প্রশ্ন, মেরু অঞ্চলে বিকিরণ বলয়কে কি বলা হয়? উত্তর, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এরপরের চ্যাপ্টার তড়িৎ। তড়িৎ থেকে কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়?
উত্তর দেখে নাও, এই যে তার উত্তরটা। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো, তড়িৎ চুম্বক কাকে বলে। এই গোটা প্রশ্নে তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য রইল, ভালো করে করবে। পুরো উত্তর তোমরা এক ঝলক দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে উত্তরটা দেখে নেবে। ওকে, ভিডিওটা পজ করে দেখে নেবে। এলইডির বৈশিষ্ট্যগুলো করবে। ওকে, এলইডির বৈশিষ্ট্য, লাইট এমিটিং ডায়োড, ফুল ফর্মটাও করবে। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ কি, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো, ফিউজ তারের কার্যনীতি। দেখো সুন্দর করে উত্তরটা দেওয়া রয়েছে, ভালো করে করবে। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতনই প্রশ্ন, তাই একটা প্রশ্ন কিন্তু বাদ দিও না। মনে রাখবে 25-এ পরীক্ষা, ফার্স্ট ইউনিটের পরীক্ষা হয়েছিল 15-তে, বাট সেকেন্ড হবে কিন্তু 25-এ। একটু বেশি তো পড়তেই হবে প্রত্যেককে, তাই না? এরপরে প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি। উত্তরটা দেখো, হাইলাইট করা পুরো উত্তরটাই করবে এখান থেকে এই পর্যন্ত। তারপরে প্রশ্ন, হিটারে নাইক্রোম তার কুণ্ডলী পাকানো অবস্থা থাকে কেন। এর উত্তরে হাইলাইট করা অংশটুকু শুধুমাত্র। প্রথম প্রশ্ন, প্রাইমারি সেলে কোন শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটে। উত্তর দেখে না, রাসায়নিক শক্তির বিদ্যুৎ শক্তিতে। তারপরে প্রশ্ন, হাত ঘড়িতে যে সেল থাকে তাকে কি বলে। উত্তর বোতাম সেল। তারপরে প্রশ্ন, গাড়ির শক্তিশালী ব্যাটারিকে কি সেল বলে। উত্তর সেকেন্ডারি সেল। টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে কি বলে। তাকে বলে ফিলামেন্ট। তারপরে প্রশ্ন, নির্জল কোষ কোথায় কোথায় ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টর্চের ব্যাটারি, দেয়াল ঘড়ি, টিভির রিমোট ইত্যাদিতে। তড়িৎ কোষের কটি মেরু থাকে। উত্তর 2টি মেরু থাকে। একটি বাল্বের তাপ ও আলোক শক্তির উৎস কি। উত্তর দেখে নাও, উত্তর ফিলামেন্ট। তারপরে প্রশ্ন, তড়িতের সুপরিবাহী পদার্থের দুটো উদাহরণ দাও। উত্তর লোহার পেরেক ও স্টিলের চামচ। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তড়িতের কুপরিবাহী দুটো পদার্থের উদাহরণ দাও। উত্তর প্লাস্টিকের স্কেল, চিনে মাটির কাপ। তারপরে প্রশ্ন, এলইডি কথাটির পুরো নাম। উত্তর লাইট এমিটিং ডায়োড। মনে রাখবে, এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর তাপ শক্তি, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। তারপরে প্রশ্ন, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়। উত্তর টিন ও সীসার সংকর ধাতু দিয়ে। তারপরে প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রির ভিতরে থাকা তারের নাম কি। উত্তর নাইক্রোম তার। তারপরে প্রশ্ন, তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর ইলেকট্রিক হিটার। তারপরে প্রশ্ন, নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন দুটো প্রাণীর নাম লেখো। উত্তর জেলিফিশ ও ইলেকট্রিক রেফিশ। এর পরের চ্যাপ্টার, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। দেখে নাও এখান থেকে কি কি করবে। এখান থেকে প্রথম প্রশ্ন, অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো। নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো। ভালো করে করবে দুটো প্রশ্ন। তারপরে প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। এখানে খুব সুন্দর করে জীবাশ্ম জ্বালানির উদাহরণ ও সংজ্ঞা দেওয়া রয়েছে, করবে। তারপরে প্রশ্ন, এলপিজি কি। হাইলাইট করা অংশটা হচ্ছে এলপিজি। এলপিজি হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি। এর সম্পূর্ণ নাম পরীক্ষাতে আসে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মনে রাখবে, প্রোপেন ও বিউটেন এটির মুখ্য উপাদান। এই গ্যাস প্রধানত রান্নার কাজে লাগে। বোঝা গেল। তারপরে প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন। এই যে তার উত্তরটা। ঠিক আছে, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, শক্তি সংকট কাকে বলে। ঠিক আছে, বা শক্তি সংকট বলতে কি বোঝো। এরপরে প্রশ্ন, কোনগুলোকে পরিবেশ বান্ধব শক্তি বলে এবং কেন বলে। সৌরকোষ ও সৌর প্যানেল বা সোলার প্যানেল বলতে কি বোঝায়, এদের ব্যবহারগুলো লেখো। দেখে না উত্তর সৌরকোষ। ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখানে, করবে। সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহার। বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। জৈব গ্যাস ও জৈব শক্তি কি। বায়োফুয়েল কাকে বলে, বায়োফুয়েলের ব্যবহার লেখো। প্রচলিত শক্তির উৎস, অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো বা এদের পার্থক্য ভালো করে করবে। ঠিক আছে, এরপর চলো শর্ট প্রশ্ন, শক্তির আদিম উৎস কি। উত্তর হলো সূর্য। তারপরে প্রশ্ন, কয়লা বা জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে, তাহলে কয়লা বা জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে তা কি। তা হচ্ছে জীবাশ্ম শক্তি। ড্যাশ শক্তি ব্যবহারে পরিবেশে অপেক্ষাকৃত কম ক্ষতি হবে। উত্তর পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে।
শক্তির প্রধান উৎস কি, একটু আগেই করলে, সেটা হচ্ছে সূর্য। কয়লা হচ্ছে একটা কি জ্বালানি, না একটা জীবাশ্ম জ্বালানি। ওকে, তারপরের প্রশ্ন, যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত গ্যাসটির নাম কি? উত্তর কার্বন মনোক্সাইড। ওকে, তারপরের প্রশ্ন, পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি, এটাও কিন্তু একটি জীবাশ্ম জ্বালানি। কয়লা থেকে আমরা কি পাই? কয়লা থেকে আমরা তাপ পাই। সমস্ত ড্যাশ জ্বালানি অনবীকরণযোগ্য, কি না জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্যাশ পুড়িয়ে তাপশক্তি উৎপাদন করা হয়? উত্তর কয়লা পুড়িয়ে, মনে রাখবে। এর পরের প্রশ্ন, একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। উত্তর দেখে নাও, তাপবিদ্যুৎ শক্তি। একটি দুটো অপ্রচলিত শক্তির উৎস কি হবে? উত্তর হচ্ছে সূর্যালোক ও বায়ু প্রবাহ। ঠিক আছে, এলপিজি পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির ব্যবহার লেখো। গার্হস্থ্য জ্বালানির কাজে এলপিজি ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, এলপিজি দহনে কি দূষণ বা ধোঁয়া সৃষ্টি? না, কোনো দূষণ বা ধোঁয়া সৃষ্টি হয় না। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর মিথেন। তারপরে প্রশ্ন, মার্স গ্যাস কাকে বলা হয়? উত্তর মিথেনকে। স্লারি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর সার হিসেবে স্লারি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য ব্যবহার কি? উত্তর রান্নার কাজে, আলো জ্বালাতে। সিএনজির পুরো নাম? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দুটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। উত্তর সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, ভূতাপীয় শক্তি। তারপরের প্রশ্ন, একটি গ্যাসের নাম লেখো যা প্রচলিত ও অপ্রচলিত গ্যাসীয় জ্বালানিতে থাকে। উত্তর মিথেন। জোয়ার ভাটা শক্তি কি ধরনের শক্তি উৎস উদাহরণ? উত্তর অচিরাচিত শক্তির। এর পরের চ্যাপ্টার, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া। দেখে নাও কি কি করবে। মূলের বিভিন্ন অংশগুলো সংক্ষিপ্ত বর্ণনা দাও ও প্রধান অংশগুলোর কাজে লেখো। দেখো, মূলটা যদি ভালো করে করো ডিটেলসে, অনেক প্রশ্নের উত্তর একটা প্রশ্নের মধ্যেই হয়ে যাবে। যেমন মূলকে 4টি ভাগে ভাগ করা যায়: মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল আর স্থায়ী অঞ্চল। তো দেখো, তোমাদের একটা টেক্সট, একটা বুকে তোমাদের ছবিও রয়েছে, আবার এখানেও দেখো ছবি রয়েছে মূলের। সুন্দর করে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে যে কোনটা কি অঞ্চল। ছবিটা ভালো করে দেখবে। ওকে, বাড়িতে আঁকার চেষ্টাও করবে। আমি একটু জুম করে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি। ওকে, এ হচ্ছে মূলের পুরো এক একটা নাম, পুরো মূলের কোথায় কি অঞ্চলগুলো রয়েছে ভালো করে দেখানো রয়েছে, ভালো করে করবে। এবার চলো, মূলত্র অঞ্চল বলতে কি বোঝো? মূলের ঠিক আর কি আগায় যেরকম টুপির মতো অংশ তাকে বলা হয় মূলত্র। ঠিক আছে, কাজ পড়বে। বর্ধনশীল অঞ্চল বলতে কি বোঝো? তার কাজ পড়বে। মূলরম অঞ্চল কি? তার কাজ পড়বে। স্থায়ী অঞ্চল কি? তার কাজ পড়বে। মানে এক একটা মূলের অংশের নাম এবং তার সঙ্গে তার কি কাজ সুন্দর করে এখানে বড় প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, ভালো করে করবে। বা এটা অনুরূপ প্রশ্ন কি হতে পারে? আদর্শ মূলের চিত্র অঙ্কন করে তার নাম অঙ্কিত করো, অথবা আদর্শ মূলের বিভিন্ন অংশগুলোর নাম, গঠন ও কাজ লেখো। ওকে, তাই এই প্রশ্নটা কিন্তু এই অধ্যায়ের মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, অস্থানিক মূল বলতে কি বোঝো? তার উদাহরণ। তারপর গুচ্ছমূল বলতে কি বোঝো? প্রত্যেকটা মূলের নাম ও তার উদাহরণ করবে। পত্রজ বা পত্রাশ্রয়ী মূল কি? কাণ্ডজ মূল কি? ঠিক আছে, মূলের প্রধান কাজগুলো কি কি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে করবে। মূলের কি কি কাজ। তারপর তো চার্টের মধ্যে দেওয়া হচ্ছে বিভিন্ন মূলের নাম, যেমন স্তম্ভমূল, ঠেসমূল, ভাসমান মূল, কণ্টক মূল। তো এটা কোথায় কোথায় দেখা যায়, খুব ভালো করে করবে। ঠিক আছে, তার নিচে দেখা রয়েছে সঞ্চয়ী মূল, শোষক মূল, শ্বাসমূল, বায়বীয় মূল, আত্মীকরণ মূল এবং জনন মূল। তো কোথায় কোথায় দেখা যায় উদাহরণ সহ ভালো করে করবে। ওকে, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো মন দিয়ে করে যাও, দেখবে এর মধ্যেই কমন পাবে। একটি আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। দেখো, এটা করলে দেখো পর্ব কাকে বলে, কাজ। পর্ব মধ্য বলতে কি বোঝো, কাজ। পাতা কি কাজ, কক্ষ কি কাজ, সব হয়ে যাচ্ছে। চেষ্টা করবে ছবিটাও আঁকার। মুকুল, মুকুলের কাজ। ঠিক আছে, পাতার কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও উত্তরগুলো। ব্লু কালারে পয়েন্ট করে দেওয়া রয়েছে, এগুলো ভালো করে করবে। পাতার কাজ কি কি, পাতা কি কি করতে সাহায্য করে, অথবা পাতার কাজ কি। ব্যাপন ও অবিশ্রামের মধ্যে পার্থক্য করবে। স্থানিক মূল ও অস্থানিক মূলের মধ্যে পার্থক্য করবে। মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য করবে। একক পত্র ও যৌগিক পত্রের মধ্যে পার্থক্য করবে। রূপান্তরিত মেধগত কাণ্ড, রূপান্তরিত বায়বীয় কাণ্ডের মধ্যে পার্থক্য করবে। দেখো, এই পাঠ্যগুলো করলে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন অটোমেটিক্যাল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাই যেগুলো দিচ্ছি মন দিয়ে করে যাও, কমন এর মধ্যেই পাবে পরীক্ষাতে। দুটি বা দুই একটি ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায়, করবে। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন পাতার নাম লেখো।
সামন্তরাল শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ। পরাগ মিলন বা পরাগযোগ কাকে বলে? ভালো করে করবে। জবা ফুলের চিত্রাঙ্কন করে জবা ফুলের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন আর কি অংশের নামগুলো চিত্রাঙ্কন করো, তাই এটা ভালো করে প্র্যাকটিস করবে। আমের ফলত্বকের অংশগুলো কি কি? সবাই কিন্তু ছবিটা ভালো করে প্র্যাকটিস করো জবা ফুলের, ঠিক আছে? তারপর দেখো রয়েছে একটি ফলের ছবি এঁকে বহিত্বক, অন্তস্তক ও বীজের অবস্থান দেখাও, করবে। একটি আদর্শ পাতার চিত্র এঁকে বিভিন্ন অংশগুলোর নাম, ভালো করে করবে। এই অধ্যায় থেকে ছবি আসার সম্ভাবনা রয়েছে, তাই ছবিটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। শ্বাসমূল দেখা যায় এমন দুটো উদ্ভিদের নাম লেখো। উত্তর সুন্দরী গরান। খাদ্য সঞ্চয়কারী দুটো মূলের নাম লেখো। উত্তর বিট গাজর। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম কি? উত্তর রাইজোবিয়াম। দুটো রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। উত্তর কুমড়োর শাখাকোষ, বেলের শাখাকণ্টক। একটি বৃহৎ মৃদগত কাণ্ডের নাম লেখো। উত্তর ওল। একটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম। উত্তর কি হবে? উত্তর হবে আম। তারপরে প্রশ্ন, জবা গাছ কি জাতীয় গাছ বা কি জাতীয় উদ্ভিদ? উত্তর হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, ঠিক আছে? পাতার প্রসারিত অংশকে কি বলে? উত্তর হচ্ছে পত্র ফলক। তারপরে প্রশ্ন, একটি যৌগিক পত্রের উদাহরণ দাও। উত্তর তেঁতুল পাতা। দেখো অনেকগুলো পাতা থাকে, তাই না? অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম। উত্তর ফণিমনসার পত্রকণ্টক। তারপরে প্রশ্ন, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম। উত্তর ঘৃতকুমারী। তারপরে প্রশ্ন, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডকে একসঙ্গে কি বলে? উত্তর ত্রিস্তবক বা গর্ভকেশর চক্র। ওআরএস এর পুরো নাম? ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটো অ্যান্টিবায়োটিকের নাম। উত্তর সেফালোস্পোরিন, পেনিসিলিন। দুটি প্রকৃতিজাত অর্ধবেদ্য পর্দার নাম লেখো। উত্তর মাছের পটকা, কোষ পর্দা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি একটু ভরসা করে সেগুলো ভালো মতো পড়ে যাও, অনেকটা সময় পাচ্ছ এখন হাতে, তো ভালো করে প্রত্যেকেই পড়ো, দেখবে প্রত্যেকেরই নম্বর ভালো আসছে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।